নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকাল পরশুর আজকের এখনকার অনুষ্ঠান। আজকাল পরশু অনুষ্ঠান হচ্ছে জ্যোতিষতন্ত্রে তন্ত্রোক্ত গণেশাধিকার রাজশ্রীর অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত রাজশ্রীকে। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। রাজশ্রী, অনুষ্ঠানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি, ভালো থাকা নিয়ে কথা বলি। একটা কথা বলা যেতে পারে যে আমাদের ভালো থাকতে গেলে আমাদের কিছু জীবনযাপন করতে হয় এবং পাশাপাশি কিছু প্রতিকার প্রতিবিধান করতে হয়। দেখবেন আমরা টিকাকরণ করাই বাচ্চাকে, তার কারণ তার ভবিষ্যতে যেন সেই রোগগুলো না হয়। ঠিক সেরকমভাবে ভাগ্যের টিকাকরণের কিন্তু প্রয়োজন আছে। একটা বাচ্চা জন্মানোর সঙ্গে সঙ্গে তাকে বিসিজি টিকাটা দিতে হয়, তার কারণ তার পরবর্তী পর্যায়ে ধনুষ্টঙ্কার বা জাতীয় কোনো সংক্রামক ব্যাধি না হয়। ব্যাধি তো হওয়ার কথাই নয়। বাচ্চাকে আপনি খুব যত্ন করে মানুষ করে তোলেন, তাহলে কেন এটা দেন? প্রশ্ন আসতেই পারে, এটা তো ভাইরাস তার শরীরে ঢোকানো হয়, সেটা পাকে ব্যথা হয়, বাচ্চাটি কষ্ট পায়, কিন্তু আলটিমেটলি তার সুরক্ষার জন্য সেটা করা হয়। ঠিক সেই জায়গা থেকে ভাগ্যের প্রতিকার, ভাগ্যের দোষের খণ্ডানোর জন্য ব্যবস্থা গ্রহণ করা, এটা হচ্ছে জ্যোতিষশাস্ত্রের মূল জায়গা। রাজশ্রী কিন্তু ঠিক এই জায়গাটা ধরে কাজ করেন, অর্থাৎ ভাগ্যের সঠিক সময় সঠিক প্রতিকার, সমস্ত সমস্যার সমাধান, এটা হচ্ছে রাজশ্রীর এগিয়ে চলার ক্ষেত্রে একটা মূল মন্ত্র। তো এই জায়গা থেকে আজকে শুরু করব। আপনি পুজোর কথা বলেন, অর্থাৎ ঈশ্বর সাধনা, তন্ত্র প্রক্রিয়া, এইভাবেই কিন্তু আজকে প্রতিকার প্রতিবিধান এগিয়ে চলছে। একটা রত্ন পরে নিলাম আর প্রতিকার হয়ে গেল, আপনি রত্নও ধারণ করেন, পাশাপাশি পুজোর কথাও বলেন। অনেক সময় রত্ন ধারণ না করিও প্রতিকার দেওয়া হয়, একদম যার যেরকম ভাবে দরকার। তো আমরা গতকাল কুবের নিয়ে কথা বলছিলাম, আপনি বলছিলেন যে কুবের হচ্ছে সমস্ত ভোগ, আমি কি ভোগ করছি, সমস্ত অর্থের এবং সমস্ত ধনের অধিকারী, মানুষ যে ভোগ করবে। হ্যাঁ, ধনপতি কুবের ইনি হচ্ছেন ব্রহ্মার নাতি এবং এনাকে স্বর্গের কোষাধ্যক্ষ বলা হয়। ধনপতি কুবের হচ্ছেন এমন একজন দেবতা যার কাছে সমস্ত অর্থের, তিনি অর্থের মালিক বা অর্থের কোষাধ্যক্ষ, তাকে স্বর্গের ব্যাংকার বলা হয়। ধনপতি কুবেরের একটুখানি রূপের বর্ণনা দিই। ধনপতি কুবেরকে দেখতেও অত্যন্ত সুন্দর। ধনপতি কুবের ইনি ব্রহ্মার নাতি, এনাকে দেখতে অত্যন্ত সুন্দর। এনার চেহারাটা একটু অন্যরকম, একটু অদ্ভুত। কেন? এনার একটা চক্ষু, এনার 3টি পা, এনার 8টি দাঁত, এনার অত্যন্ত ফর্সা রং এবং ইনি অত্যন্ত অলংকার পরিবৃত। মনে করা হয় ইনি স্বর্গের কোষাধ্যক্ষ, স্বর্গের ব্যাংকার। মানে ইনি পৃথিবীর গভীরে থেকে সমস্ত ধন সম্পদ রক্ষা করেন। আমরা সকলেই অর্থ চাই, অর্থের জন্য কে না চায়? এই অর্থ চাওয়ার জন্য, অর্থ লাভের জন্য কুবেরের পুজো হচ্ছে ভীষণভাবে শক্তিশালী। এবং কুবেরের পুজোর অনেকগুলো দিক আছে। কুবেরের পুজো করলে কি হয়? কুবেরের পুজো করলে প্রথম কথা সম্পদ প্রাপ্তি হয়। কুবেরের পুজো করলে অর্থ লাভ হয়। কুবেরের পুজো করলে দারিদ্রতা নাশ হয়, যেটা কারো কাম্য নয়। দারিদ্রতা কারো কাম্য নয়। দারিদ্রতা একদম পুরোপুরি নাশ হয়। কুবেরের পুজো করলে দারিদ্রতা থাকে না, অর্থ লাভ হয়, সম্পদ বৃদ্ধি হয়, ঋণ মুক্তি হয়। কুবেরের পুজো করলে ঋণ মুক্তি হয়। কুবেরের পুজো করলে সৌন্দর্য, দৈহিক সৌন্দর্য বৃদ্ধি পায়। কেন? কুবের নিজেও অত্যন্ত সুদর্শন। এবং বন্ধুকে একটু নিয়ে নেব। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, নমস্কার। কে বলছেন? আমি বিথি রায় বলছি, দুর্গাপুর। বিথি রায়, কার সম্পর্কে? তিথি কার সম্পর্কে জানবেন? আমি একটু আমার ভাইয়ের সম্পর্কে জানবো। তার আগে একটু বলে নিতে যদি আপনাকে এবং রাজশ্রী দুজনকে নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, তো দিদির কাছে আমি এর আগে গেছি আমার ছেলে, মেয়ে এবং হাজবেন্ডের জন্য। ভীষণ উপকার পেয়েছি, ভীষণ ভালো আছে। মানে আপনি স্টেপ বাই স্টেপ এসছেন সন্তানের জন্য এবং স্বামীর জন্য? হ্যাঁ হ্যাঁ, এবং স্টেপ বাই স্টেপ প্রতিকার নিয়েছেন এবং তারা ভালো আছেন? তারা ভালো আছে। মানে দিদিকে আমি এটা ধন্যবাদ জানি, ছোট করবো না। তো দিদি আমার কাছে অন্যরকম, মানে দেবী আসলে, হয়তো মনে মনে। তো আপনি নিশ্চয়ই সেটাকে মেনটেন করেন, যা রাজশ্রী দিয়েছেন সেটাকে আপনি মেনটেন করেন? হ্যাঁ, এটা আমি করি। আচ্ছা, এবং মন প্রাণ দিয়ে মেনটেন করেন। আপনি আপনার পরিবার নিয়ে ভালো আছেন? আমি খুব ভালো আছি। হ্যাঁ, আমি না সেদিনকে একটা কথা শুনছিলাম, একটা ছোট্ট করে আপনাকে সঙ্গে নিয়েই বলি, যে আমার হয়তো একটা মোবাইল কিনলাম কিংবা একটা সোফা কিনলাম দামি কিংবা একটা গাড়ি কিনলাম, আমরা ভাবলাম সুখ পেলাম। সুখটা কিন্তু মেন্টাল স্ট্যাটাস। হ্যাঁ, ওই সোফাতে বসে আপনি এখন আরাম পাচ্ছেন, কিন্তু আপনার মেজাজটা যদি ঠিক না থাকে ওই সোফাটাই আপনাকে কিন্তু বিরক্তি দেবে। হ্যাঁ, সুতরাং সুখ শব্দটা কিন্তু মেন্টাল স্ট্যাটাস, আমাদের মানসিকতা। সেই মেন্টাল স্ট্যাটাসটা কিন্তু আমাদেরকে ঠিক রাখতে পারে, বা ওখানে একটা থার্মোস্ট্যাটের কাজ করে কিন্তু জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান। এটা আমি ভেবেছি, আমি এটা আজকে আমি বলতে পেরে খুব ভালো লাগলো। বলুন তিথি, আজকে কার সম্পর্কে বলেন? ভাই? আমি ভাইয়ের সম্পর্কে জানবো। ভাইয়ের ডেট অফ বার্থ? 4 ফেব্রুয়ারি 1982। 4/2 ফেব্রুয়ারি 1982। সময় বলুন। সন্ধ্যে 6টা 6 PM। সন্ধ্যে 6টা।
কোথায় হয়েছেন? আসানসোল। আসানসোল। আপনি তো জানেন আর কিছু বলার প্রয়োজন হয় না। হ্যাঁ, আমি ফলো করি দিদি প্রোগ্রাম। সন্ধে 6টা 6 আসানসোল, তাই তো? হ্যাঁ। সেদিন বৃহস্পতিবার ছিল। হ্যাঁ, সেদিন বৃহস্পতিবার। সিংহ লগ্ন, মিথুন রাশি, মৃগশিরা নক্ষত্র জানা আছে? হ্যাঁ, এইটুকু দিদি জানা আছে। আচ্ছা, সিংহ লগ্ন, মিথুন রাশি, মৃগশিরা নক্ষত্র। মৃগশিরা হচ্ছে মঙ্গলের নক্ষত্র, দেবগণ। আচ্ছা, এবার মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে দেখতে পাচ্ছি বক্রী অবস্থায় বুধ এবং বক্রী অবস্থায় শুক্র, দুজনেই মকরে বক্রী অবস্থায় রয়েছে। যেটা আমি বলবো এই হরোস্কোপ প্রসঙ্গে, সেটা হচ্ছে এই হরোস্কোপে বক্রী অবস্থায় শনিও রয়েছে, এবং সেটা হচ্ছে যে লগ্ন হচ্ছে সিংহ, সেকেন্ড হাউসে শনি মঙ্গল, থার্ড হাউসে বৃহস্পতি, সপ্তমপতি শনি রয়েছে সেকেন্ড হাউসে মঙ্গল যুক্ত হয়ে, রবি শুক্রের যোগ রয়েছে, চন্দ্র রাহু একাদশ ভাবের ওপর দ্বাদশপতি চন্দ্র গ্রহণ যোগ করছে। প্রথমত পড়াশোনায় অত্যন্ত ভালো হওয়ার কথা, ভালো চাকরি, ভালো অর্থ রোজগার করার কথা, ওয়েল সেটেলড আপনার ভাই। বিবাহিত জীবন শুভ নয়, বিবাহিত জীবনে কোনো বাড়াবাড়ি বিপর্যয় আসতে পারে, এবং ফাইন্যান্সিয়াল ক্ষেত্রেও একটা জিনিস থাকবে, অর্থ যথেষ্ট ভালো রোজগার কিন্তু সঞ্চয় হবে না। অর্থ যথেষ্ট ভালো রোজগার করবে কিন্তু টাকা ধরে রাখতে গিয়ে প্রবলেম হবে। মানসিক চাপ অত্যন্ত বেশি থাকবে। একাদশ ভাবের উপরে দ্বাদশপতি চন্দ্র গ্রহণযোগ করছে, মানে অতিরিক্ত মানসিক উৎকণ্ঠা, মানসিক চাপ, মানসিক কষ্ট, এই জাতীয় ব্যাপারগুলো থাকবে। মানসিকভাবে উনি অন্তত খুব ভালো নেই। আপনি একটু শেয়ার করুন। অর্থ রোজগার ভালো কিন্তু অর্থও ধরে রাখতে প্রবলেম হবে। আমি প্রথম থেকে বলেছি, বলুন। সত্যি ও খুব ভালো স্টুডেন্ট। হ্যাঁ। কিছু মানে তখনকার মানে সায়েন্স নিয়ে পড়েছে, ভালো স্টুডেন্ট, অনার্স কমপ্লিট করেছে, রেলে সার্ভিস করে। ভালো ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, ফিনান্সিয়াল কন্ডিশনও ভালো, কিন্তু ওই বলে না বেশি ইমোশনাল হওয়া ভালো নয়। তো বন্ধু বান্ধব যে যেমন ভাবে, তখন হয়তো বেকার ছিল ও, তখন হয়তো সাকার মানে ফিনান্সিয়াল কন্ডিশন, এবং সেখান থেকে ওদেরকে ধার দেনা মানে 1 লাখ 1.5 লাখ এরকমও দিয়ে দিয়েছে। তারপরে তারও রিটার্ন ব্যাক তো নেই, সেটা তো গেল দিদি, এটা বাদ দিলাম। আমি তো বললাম প্রচন্ড অর্থ নষ্টের যোগ। হ্যাঁ, রোজগার ভালো কিন্তু থাকবে না। কিন্তু তবুও চাকরি করছে, নিজের সংসার চলছে। তো ওর 2014-তে বিয়ে হয়, এবং 2016-তে একটি সন্তান হয়, এবং 2017-তে ওর মিসেস সুইসাইড করে। এ বাবা। হ্যাঁ, সুইসাইড করে? 16 আগস্টে ওর বাচ্চা হয় আগস্টে, আর 17 ডিসেম্বর সুইসাইড করে। তো এখন বাচ্চা খুব ছোট দিদি, আমার বাবা মারও বয়স হয়েছে, এবং ও বাইরে চাকরি করে, স্টেটের বাইরে। তো সেখানে বাচ্চা নিয়ে ওর একার পক্ষে থাকা, এবং ওই সুইসাইডে ও বিধ্বস্ত। আমি চাইছি যে একটু সেকেন্ড ম্যারেজ দেওয়ার। খুবই বিপর্যয়, বাড়াবাড়ি বিপর্যয় দেখাচ্ছে, তাই বিবাহিত লাইফে বিপর্যয়ই দেখাচ্ছে, প্রচন্ড ভাবে বিপর্যয় দেখাচ্ছে। আপনি বলেছেন মানসিকভাবে ও খুব অবসাদগ্রস্ত। খুব অবসাদ দিদি, মানে ও জীবনে মনে হয় আর কোনো মেয়েকে বিশ্বাস করতে পারবে না, ঠিক আছে জীবনে। কিন্তু তবুও জীবন তো চলে, থেমে থাকে না। না, জীবন থেমে থাকে না, চালাতে হবে। সেই দায়িত্বটা আমাকে নিতে হচ্ছে যে হ্যাঁ, আমি যাতে ওর বিয়ের ব্যবস্থা করতে পারি। আপনি যদি আমাকে সাহস দেন যে ওর সেকেন্ড ম্যারেজ সাকসেসফুলি হবে, তবে আপনি আমার কাছে আসুন। এইটা আমি না এখানে বসে আপনাকে বলতে পারছি না, কেন আপনি সেটাই কথা, আপনি সামনে আসুন। হরোস্কোপ তো সংস্কার করা অবশ্যই যায়, সংস্কার মানে এক্ষুনি এখানে বসে এক কথায় বলে দিলাম এটা না। আপনি সামনে আসুন, সংস্কার করা যায়, আমি দেখে নেব, এবং পরবর্তী বিবাহ যেখানেই দেবেন সেটা আমাকে দেখিয়ে দেবেন। হ্যাঁ, এটা কিন্তু দিদি ওই কি বলবো, ফেসবুক থেকেই পরিচয় হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, এবং মানে আমাদের মানে যথাযথভাবে যতটা মানে প্রসেসলি, সেই প্রসেসলি বিয়ে হয়েছে। কিন্তু তারপরেও জানি না এটা কেন ওই ঘটনাটা ঘটলো। এবং বিবাহের পরে তো তারা ভালোই ছিল। 2014-তে যদি বিয়ে হয়ে থাকে, 2017 অবধি তো তারা ভালো জীবনযাপন কাটিয়েছে ছিল। মানে কি ও মেয়েটিকে আমাদের বাড়ি আসে, তো ওদের মানে একটুখানি মানে ফিনান্সিয়াল কন্ডিশন মেয়ের বাড়ি একটু কম, মানে আর কি অবস্থা হবে। তো আমার বাবা
বাবা ভেবেছিল একটু পড়াশোনাটা করা, বাবা ভীষণ পড়াশোনা ভালো আছে, তো এমএ পড়ানো হলো। তো যেহেতু আমার ভাই দূরে সার্ভিস করে বলে একটু ইস্যুর দিকেও আমাদের টেন্ডেন্সি ছিল ইস্যুটা তাড়াতাড়ি হয়ে যাক। তো সেই ক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছিল, নানা রকম ডাক্তার ফাক্তার দেখিয়ে অনেক কষ্ট করে ইস্যুটা আসে এবং ওর 8 মাসে ডেলিভারিও হয়ে যায়। ঠিক আছে, সেই বাচ্চাটাকে কষ্ট করে মানুষও করলো 1 বছর 2 মাস, যাই হোক ও করুক আমার মা করুক সবাই মিলেই করেছে, আমি তো দিদির টাকা কাউ দিতে পারি না, সবাই মিলেই করেছে। তো সেই ক্ষেত্রে এই ঘটনা আমরা এক্সপেক্ট করিনি এবং আমার ভাইয়ের চার দেখে দিদি, আমি এটা প্রশংসা করছি না, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, ভীষণ ইমোশনাল, ভীষণ ইমোশনাল, বড় দুঃখে কাতর, বড় দুঃখে কাতর। হ্যাঁ, রাজি তো সব মানুষই হয়, রাত কান্না থাকে, কিন্তু বড় দুঃখে কাতর দিদি। না, ইমোশনকেও কন্ট্রোল করতে হয়, সেটাই রেগুলেটরের দরকার আছে সর্বক্ষেত্রে। যা মনে হলো তাই তো করা যায় না, মানে সবকিছুকে সেগুলো করতে পারিনি বলেই তো সিরিয়াস এই অবস্থা। তো বাচ্চাটাকে নিয়ে এখন খুব সাফার। ঠিক আছে, আমি ফিল করছি ক্রিটিক্যাল, খুব ক্রিটিক্যাল কন্ডিশন। গভর্নমেন্ট সার্ভিস করছে, এক্ষেত্রে ও নানান রকম প্রবলেম তৈরি হচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, এবং অফিসিয়াল দিক থেকে অনেকে অনেক কিছু ভাবছে যে হ্যাঁ হয়তো ইনি অ্যাকুয়েট, তো সেখানে পোস্টমর্টম রিপোর্ট বা কোনো কিছুতে কিছুই ধরা পড়ছে না, কিন্তু মানুষের মেন্টাল তো না, সেটা তো আর বিশেষ করে আমাদের দেশে এগুলো একটু বেশি, অন্যের সমালোচনা করা, কেউ বিপদে পড়লে খুশি হওয়া, এগুলো ভীষণ বেশি। প্রুফ দিয়ে যদি সবকিছু হয় না, প্রুফ হয়তো আইন বা প্রুফ দিয়ে আমরা সেগুলো তো সবারই দরজায় দরজায় ফিরতে পারছি না, মানুষ নানা রকম কথা মুখে বলছে, তো যারা ফেস করছে তারা ফেস করছে। এখন কথা হচ্ছে বাচ্চাটা কিভাবে মানুষ করবো, সেই ক্ষেত্রে আমাকে একটু এই সিলিপটা বেশি নিতে, কারণ বাবা 70 মা 60, সেই ক্ষেত্রে বাবা মা অতটা মানে এদিকে আর ভাবছি না। আমার মায়ের দুটো চোখ, এই কারণে মায়ের দুটো চোখ অন্ধ হয়ে গেছে, মা দেখতে পান না আজকে 1 বছর হলো, পুরো অন্ধ। মানে কিভাবে যে দিদি চলছে, আমি হয়তো একটু ইমোশনাল হয়ে পড়ছি। মানে দেখুন, আপনি আপনার সন্তান এবং আপনার স্বামীর প্রতিকার করিয়েছেন রাজশ্রীর কাছ থেকে, আপনি সেগুলো মেনটেন করে আপনার পরিবার, মানে যেটা আপনাকে কেন্দ্র করে যে পরিবারটা, সেই পরিবারটা ভালো আছে, সেই পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য, আমি সেটাই বলছি। কিন্তু আপনার এখন আপনার এক্সটেন্ডেড ফ্যামিলি, অর্থাৎ আপনার বাবা মা, আপনার ভাই, তাদেরকে নিয়ে আপনি ভালো নেই, মানে আপনার মানসিকতায় দুটো স্থিতি রয়েছে। খুবই সেটাই কথা, বুঝতে পারছি। মেয়ের আমি ওনাকে ফিল করছি। আমার বাবা 2বার স্ট্রোক হয়ে গেছে, আমার বাবা ওইখানে ওই বাচ্চাকে ইনজেকশন দেওয়া থেকে শুরু করে টোটালটা করে, এবং আমার ভাইও ওই অ্যাক্সিডেন্টে মানে যে ওই ঘটনাটা ঘটে তাতে আমার ভাইও খুব ভাবে মানে বিধ্বস্ত, মানে শারীরিক ভাবে 3 মাস ও হসপিটালে ছিল, ওরও বাঁচার কথা নয়, কিন্তু যাই হোক কেউ বাঁচাতে গেলেও তো তাকেও মৃত্যুর সঙ্গে লড়তে হয়, সেই লড়ে হয়তো ফিরে এসছে। তো আমরা মনে হয় আমি মানসিক ভাবে যদি ভালো, হ্যাঁ আমি তো সেটাই বলছি যে আপনার, দেখুন আপনি হয়তো আপনার স্বামীর দিক দিয়ে ভালো আছেন, কিন্তু মা বাবাও যদি ভালো না থাকে কোনো সন্তান ভালো থাকতে পারে না। সত্যি কথা। ওই বাচ্চাটা চোখের সামনে বড় হচ্ছে, তো ওই বাচ্চাটার সঙ্গে আমার বাচ্চাদের কম্পেয়ার করছে যে আমি মা হয়ে আমার সন্তানদের কি দিচ্ছি, আর ওর এই বয়সে মা নেই, এটা যদি আমার কাছে খুব আমি একটা দিন যদি আজও 1.5 বছর হয়ে গেল, আমি একটা দিন শান্তিতে ভাত খেতে পারি না, আমার সন্তানদেরকে ভালো করে পড়াতে পারি না, ভালো করে স্কুল পড়ছি, আমি যদি সবকিছুই পাচ্ছি বুঝছি বুঝছি, কিন্তু মানসিক ভাবে কিছুতেই করছি না। কোনো না কোনো সময় যদি আমার চোখ দিয়ে অনর্গল জল পড়েই যায়, অনর্গল, সেটা দিদির কাউকে দেখাবার না, উপরে আমি সবারই কাছে খুব হাসি, কিন্তু ভেতরে না। আমি না একটা কথা বলবো তিথি, আমি আপনার ভাইয়ের কষ্ট, আপনার মা বাবার কষ্ট, আপনার ভাইয়ের যে বাচ্চাটি তার কষ্ট সব ঠিক আছে, যে মারা গেছেন তার বাবা মায়েরও কষ্ট রয়েছে, কিন্তু আপনার অবস্থাটা কি বলুন তো, একটা চাপের মধ্যে রয়েছেন। হাসতে হলে মানে কোনো সময় মেকি হাসছেন, ও সব কিছুই করছেন, গয়নাগাটি পরছেন, ঘুরছেন ফিরছেন, কিন্তু বুকের ভেতরে একটা পাথর চাপা। আপনি আসুন, রাজশ্রীর কাছে যোগাযোগ করুন। আপনি তো জানেন রাজশ্রীর কাছে আগে এসেছেন বলছেন, সুতরাং হ্যাঁ আসুন। ওই জন্য বলে উনি জানেন যে আপনার ভালো থাকা যাবে, ভাইকে নিয়ে ভালো থাকুন, ভালো হোক, সবার ভালো হোক, এটাই মানে কি বলবো। প্রথম ফোনটা আমাদের এমন নাড়িয়ে দিল, আমরা কুবেরের কথা শুনছিলাম, দেখতে সুন্দর সুন্দর সৌন্দর্য ঐশ্বর্য, কিন্তু মানসিকভাবে উনি খুব বিধ্বস্ত। সেটাই আমরা দুজনেই তো মেয়ে, আর দুজনেরই বিবাহিত, দুজনেরই একটা পরিবার ছেড়ে আমরা এসেছি, আমরা দুজনেই ফিল করলাম আপনার কষ্টটা। টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি। কি নাম? হ্যাঁ, শ্রীপর্ণা গাঙ্গুলি। কার সম্পর্কে জানবেন শ্রীপর্ণা? হ্যাঁ, আমি আমার মেয়ের সম্পর্কে জানবো। দেখেন
এই অনুষ্ঠান? রাজশ্রীদির অনুষ্ঠান দেখি এবং খুবই ভালো লাগে। আচ্ছা, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ ডেট অফ বার্থ হচ্ছে 22/12/2006। 22/12/2006। সময় বলুন। সময় হচ্ছে সকাল 10:22। সকাল 10:22। হ্যাঁ, কোথায়? আর জন্মস্থান কলকাতা। আপনি রাজশ্রী অনুষ্ঠান নিয়মিত দেখেন টিভিতে? হ্যাঁ, নিয়মিতই দেখি ওনার অনুষ্ঠান। এতদিন পর লাইন পেলাম। কেউ এসেছিল আপনার এলাকা থেকে? আমার এলাকা থেকে বলতে গেলে আমার পরিবারেরই একজন গেছিলেন। কে? তো আমি বলছি না নামটা। আচ্ছা আচ্ছা। তো খুবই উপকৃত। আপনার পরিবারের কেউ এসেছিলেন, আপনার খুব পরিচিত জন, তিনি উপকৃত? হ্যাঁ। আচ্ছা, 22শে ডিসেম্বর 2006 সেদিন শুক্রবার ছিল। মকর লগ্ন, ধনুরাশি, পূর্বষাঢ়া নক্ষত্র, পূর্বষাঢ়া শুক্রের নক্ষত্র, নরগণ। ঠিক আছে? আচ্ছা, এবার মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে দেখতে পাচ্ছি শনি সিংহে বক্রী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে আমি যেটা বলবো পূর্ণ, আজকে নিজের জন্য তো এটা? সন্তানের জন্য। আচ্ছা, মেন হরোস্কোপে আমি যেটা বলবো সেটা হচ্ছে দ্বিতীয় অষ্টম ভাবের ওপরে পূর্ণ কালসর্প যোগ। দ্বিতীয় অষ্টমে রাহুকেতু অ্যাক্সিস, কিন্তু রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হয়। ছেলেকে খুব একা ছাড়বেন না, বা মেয়ে সাবধানে চলাফেরা করতে বলবেন, কেন অ্যাক্সিডেন্টের ভয় ভীষণ মাত্রায় রয়েছে। লগ্নপতি শনি, সেও অষ্টমে রয়েছে, এটাও ইন্ডিকেট করছে অ্যাক্সিডেন্টের ভয়, শরীর খারাপের ভয়। মেয়ে খুব রাগী জেদি হওয়ার কথা। বুধ মঙ্গল এক ঘরে থাকলে মাথা ভীষণ গরম হয়, রাগ ভীষণ বেশি হয়, জেদ ভীষণ বেশি হয়। দ্বাদশে চন্দ্র, অসম্ভব অমনোযোগিতা, কনসেন্ট্রেশনের অভাব। যতখানি খাটা দরকার, যতখানি পরিশ্রম করা দরকার করে না, যতখানি পড়াশোনায় কনসেন্ট্রেশন দরকার দেয় না, এবং ভীষণ রাগ জেদ এবং মাথা গরম। দ্বিতীয় অষ্টমে রাহুকেতু অ্যাক্সিস পরবর্তীতে বিবাহিত লাইফের জন্য নেগেটিভ পয়েন্ট, টাকা নষ্ট করায়, অ্যাক্সিডেন্টের ভয়, চোট আঘাতের ভয় ভীষণ বেশি মাত্রায়। আপনি একটু শেয়ার করুন। একদম দিদি, আপনি যেরকম বলেছেন সেরকমই। যেরকম ভাবে আপনি পড়াশোনা যেইভাবে করে সেরকম ও রেজাল্টটা ঠিকমতো আর কি পায় না। পড়াশোনাও ঠিকভাবে করে না, যতখানি করা দরকার ততখানি করে না। না, মনের মতো ঠিকমতো যেরকম চাইছি ঠিকমতো সেরকম পাচ্ছি না। হ্যাঁ, হরোস্কোপ সংস্কার করতে হবে। এই হরোস্কোপ সংস্কার করুন, এগুলো সবগুলো থেকে বেরিয়ে আসবেন। সংযোগ কেটে গেল। আমি একটুখানি জানিয়ে দিই, আপনারা আজকে পাবেন শ্যামবাজার জুপিটার। আগামী 22 তারিখ সোমবার দিন ব্যারাকপুর সৌভাগ্যচক্র, 23 তারিখ 23শে এপ্রিল মঙ্গলবার গড়িয়াহাট ভাগ্যচক্র, অর্থাৎ সামনের মঙ্গলবার গড়িয়াহাট ভাগ্যচক্র, এবং সামনের বুধবার 24 তারিখ যথারীতি শ্যামবাজার জুপিটার। পরবর্তী 25 তারিখ 25শে এপ্রিল বৃহস্পতিবার কৃষ্ণনগর, তারপরে 26 তারিখ শুক্রবার বর্ধমান, এবং 27 তারিখ শনিবার দুর্গাপুর। 28 তারিখ রবিবার দিন আসানসোলে আপনারা পেয়ে যাচ্ছেন রাজশ্রীকে। আর 29 তারিখ সোমবার হাওড়া ময়দান সুখসারি। পরবর্তী মে মাসের 18 তারিখ মালদা এবং 19 তারিখ শিলিগুড়ি, আর মে মাসের 31 তারিখ খড়গপুর, আর 30 তারিখ খড়গপুর, 30শে মে হচ্ছে খড়গপুর, আর 31শে মে শুক্রবার এবারে গুয়াহাটিতে রাজশ্রী চেম্বার রয়েছে। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন সম্ভবত। হ্যালো। নমস্কার। আমি হাবড়া থেকে তপন ধর বলছি। বলুন তপন বাবু। অ্যাকচুয়ালি দুই দিদিকে নমস্কার। নমস্কার। নববর্ষ শুভেচ্ছা। নববর্ষ শুভ নববর্ষ। জানবো। হ্যাঁ বলুন। তার আগে একটু বলি, আমার দাদা দিদির কাছে গেছিল। হ্যাঁ। এবং দাদা ব্যবসার জন্য গিয়েছিল। দাদার ব্যবসা তো দারুণ চলছে, আর দাদা ভীষণ ভালো আছে। অ্যাকচুয়ালি দাদার সাথে আমার ঝামেলা, আমার দাদার সাথে আমার কথা নেই। দাদার একজন ক্লোজ যে বন্ধু আছে তার সাথে আমার ভালো সম্পর্ক, উনি আপনাকে ফোন করার জন্য বললেন। আচ্ছা। দাদা আমি 6 মাস ধরে ট্রাই করছি, লাইনই পাচ্ছি না। মানে দাদা তো ভীষণ ভালো আছে। দাদা এসেছিলেন এবং প্রতিকার করে এখন খুব ভালো আছে, ভীষণ ভালো আছে। মানে আপনার নিজের দাদার সঙ্গে গল্প নেই, কথা নেই? না, আমাদের অনেকদিন হয়েছে, মানে বাবা মারা যাওয়ার পর থেকে আমাদের ঝামেলা, ব্যবসা নিয়ে হচ্ছে ঝামেলাটা, কথা নেই। মানে এটা আপনি অন্য কারো কাছ থেকে জেনেছেন যে দাদা একদম মানে খুব ক্লোজ যে বন্ধু আছে তার থেকেই আমার শোনা, সেই বলেছেন আপনার কাছে মানে কথা বলতে আপনার সাথে। আচ্ছা আচ্ছা। কিন্তু আমি তো 6 মাস ধরে আপনার প্রোগ্রাম দেখি, ট্রাই করি, লাইন পাই না। কিন্তু আজকে পেয়েছেন। কিন্তু 6 মাসে তো আপনি চলে আসতে পারতেন। আপনার বাড়ি কোথায় বলেন? হাওড়া না? হাবড়া থেকে তো আপনি চলে আসতে পারতেন শ্যামবাজার জুপিটার। ব্যারাকপুর। হ্যাঁ ব্যারাকপুর। হাবড়া থেকে সবচেয়ে কাছের জন্য। না, আসলে তো একবার টেলিফোনে জেনে নিতে চাইছেন, তারপরে জ্যোতিষশাস্ত্র জানেন তো প্রথমে সবার বিশ্বাস থাকে না, এটাই হচ্ছে মানে আমাদের আক্ষেপটা ওখানে ছিল। সেটা বিশ্বাসটা আমার ছিল না, যখন থেকে বন্ধু বলেছে, মানে দাদার যে ক্লোজ বন্ধু নীলিমেশ দা, তখনই আমি মানে তারপরে নীলিমেশ নামটা শুনলাম,
নীলিমেশ বাবুকে ধন্যবাদ যে আপনার বিশ্বাস আনতে পেরেছেন। বলুন আপনার ডেট অফ বার্থ। বলুন। 7/6/67 67 7/6/1967। সময় বলুন। 8টা AM, সকাল 8টা। সকাল 8টা। কোথায়? হাবড়া? না, এটা তো বারাসাত হাসপাতাল। বারাসাত। আচ্ছা, বুধবার ছিল সেদিন, বুধবার ছিল আপনার জন্মদিন। হ্যাঁ হ্যাঁ, বুধবার ছিল। কর্কট লগ্ন, বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্র। কৃত্তিকা হচ্ছে রবির নক্ষত্র, দেবারিবা রাক্ষসগণ। মেন হরোস্কোপে চলে যাচ্ছি। মেন হরোস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে আমি যেটা দেখছি সেটা হচ্ছে শনি ভঙ্গ কালসর্পযোগ। ভাগ্যভাবের উপর অষ্টমপতি শনি, কর্কট লগ্নের অষ্টমপতি ভাগ্যভাবে বসে আছে। ভাগ্যভাবের উপর কালসর্পযোগ, ভাগ্যভাবের উপরে শনিভঙ্গ কালসর্পযোগ। চতুর্থ দশম ভাবের ওপরে লগ্নে শুক্র এবং বৃহস্পতি। যেটা ফার্স্ট কথা বলবো সেটা হচ্ছে চরম আর্থিক অনটনের ভেতর থাকার কথা, চরমভাবে। মানে আপনার আজকে 67-এ জন্ম, কিন্তু সেই অনুপাতে অর্থ রোজগার এস্টাবলিশমেন্ট কিচ্ছু নেই। অষ্টমপতি যেখানে নবমে বসে আছে শনি, এবং শনি বেরিয়ে গিয়ে কালসর্পযোগ করছে। প্রচণ্ড স্ট্রাগল করছেন, মনের মতো অর্থ রোজগার হচ্ছে না, হাই অ্যামাউন্ট লোন হয়ে যাওয়ার কথা, অসম্ভব অর্থ নষ্ট হওয়ার কথা। আপনি একটু শেয়ার করুন। হ্যাঁ দিদি, একদম ঠিকই বলেছেন। হ্যাঁ, এখানে আমাদের এটা পৈতৃক ব্যবসা ছিল। হ্যাঁ, বাবা 2014-তে বাবা মারা যান। হ্যাঁ, তারপরে ব্যবসাটা আমরা দুই ভাইয়ের নামে মানে ভাগ করে নিই। হ্যাঁ, মানে আমাদের ব্যবসাটা মানে হাবড়ার সবচেয়ে বড় মানে ব্যবসা ছিল। মানে আমাদের মুদিকে আমরা সব সাপ্লাই করতাম, মানে হোলসেল সাপ্লাই করতাম। হ্যাঁ, সেখান থেকে ব্যবসাটা মোটামুটি আলাদা হয়ে যাওয়ার পর থেকে ধীরে ধীরে আমার ব্যবসাটা ডাউন হতে থাকে। আপনারটা ডাউন হতে থাকে, বুঝতে মানে পেরেছি। আমার এখন 12 ঘন্টা 13 ঘন্টা আমি দোকান খোলা রাখি। হ্যাঁ, অনেকক্ষণ। যদি হ্যাঁ। সেভাবে যদি মানে মার্কেটে অনেক মানে টাকা আপনার যখন আমি ব্যবসাটা বললাম যে প্রচন্ড না, দেনা যখন এবং ব্যবসাটা অর্থ নষ্ট। ভাগ হয়েছিল তখন আপনার দাদারও ব্যবসা নিশ্চয়ই খারাপ ছিল বলেই দাদা এসেছিলেন। হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন আপনার সেটা তো আমি শুনেছি বন্ধু, মানে দাদা তো এখন দেখি দাদা 4-5 ঘন্টা দাদা খোলা রাখে, মানে আমার থেকেও কম সময় দাদা দোকান খোলা রাখছে। মানে আমাদের দুজনেরই একই ব্যবসা, কিন্তু দাদা এখন যে লেভেলে দাদা ব্যবসা বেড়েছে, দাদা গাড়ি করেছে, এবার কলকাতাতে ফ্ল্যাটও কিনেছে। মানে সেই জায়গাটা থেকে আমি 10-12 ঘন্টা 13 ঘন্টা পর্যন্ত দোকান খুলে রাখি। তাও মানে আমার সেই মানে বুঝতে পারছি, দেখাচ্ছে তাই আপনার প্রচুর টাকা দেনা হয়ে গেছে। হরোস্কোপ সংস্কার এবং আজকে আমরা যে পুজোটা নিয়ে আলোচনা করছিলাম কুবেরের পুজো, এই দুটো জিনিসই করা দরকার। মানে আপনার দেখাচ্ছে তাই প্রচণ্ডভাবে দেনা হওয়ার কথা, প্রচণ্ড অর্থ নষ্ট হওয়ার কথা, ইনকাম নেই। এই প্রত্যেকটা জিনিসের জন্য কুবেরের পুজো, কেন কুবেরের পুজো করলে ঋণ মুক্তি হয়, দারিদ্রতার নাশ হয়, অর্থ বৃদ্ধি হয়। তো এগুলো প্লাস গ্রহ সংস্কার। ভাগ্যটা খুব খারাপ, ভাগ্য খারাপ বলি। আর আপনার বাবা যতদিন ছিলেন আপনাদের ব্যবসাটা একসঙ্গে ছিল, ততদিন আপনি বিপর্যয়ের সম্মুখীন হননি। যখনই আপনি আপনার নিজের ভাগ্যে বিজনেস করছেন, বাবার ভাগ্যে নয়, তখন থেকেই শুরু হয়েছে আপনার পতন। আপনার অষ্টমপতি শনি ভাগ্যভাবে এবং শনিভঙ্গ কালসর্পযোগ, শনি অষ্টমপতি বেরিয়ে গিয়ে কালসর্পযোগ করছে, যার জন্য প্রচণ্ড স্ট্রাগল, প্রচণ্ড অর্থ নষ্ট দেখাচ্ছে। গ্রহ সংস্কারের পাশাপাশি যদি কুবেরের পুজো করে দেওয়া হয়, আপনি এখান থেকে বেরিয়ে আসবেন। আমি দিদি এখানে লোকাল কয়েকজনকে দেখিয়েছিলাম দিদি, আচ্ছা, আচ্ছা। স্টোনও পড়েছে। না, ওগুলো নিয়ে ওসবে হবে না, ওসবে হবে না। স্টোনের কিছু লিমিটেশন থাকে, জানেন তো। স্টোন লাগে না এটা বলবো না, আমি নিজেও একটা বিরাট বড় পলা পড়ে আছি, কিন্তু স্টোনের কিছু লিমিটেশন আছে। স্টোন আপনার এই শনিভঙ্গ কালসর্পযোগের প্রতিকার, কখনোই আপনি স্টোন দিয়ে পড়তে পারবেন না। স্টোন পড়তে চাইছি না আমি। স্টোন আপনার দরকার নেই তো স্টোন পড়ার, আমি তো আপনাকে স্টোন পড়ার কথা বলছি না। হ্যাঁ, তন্ত্র পুজোর মাধ্যমে গ্রহ বিষয়টা হচ্ছে সংস্কার এবং কুবেরের পুজোর মাধ্যমে। রাজশ্রী আপনাকে বুঝে বলে দেবেন যে আপনার কোনটার প্রয়োজন আছে, কি এটার প্রয়োজন। জন্য গ্রহ সংস্কার এবং কুবেরের পুজো, আমরা যে কুবেরের পুজো নিয়ে আজকে আলোচনা করছিলাম, আপনার প্রবলেমগুলো সমস্ত তার সাথে মিলে যায়। আপনার প্রচন্ড ঋণ, আপনার প্রচন্ড অর্থ ইনকামই হচ্ছে না। একটা লোক 12-13 ঘন্টা দোকান খুলে বসে আছে, 12-13 ঘন্টা কম কথা নয় না, ভাবাই যায় না। সেটাই। আমাদের হাতে সময়টা চলে গেল। আমরা আবারও আগামীকাল এই ধনসম্পদ নিয়েই কথা থাকবো, কারণ এটা না
মানুষের কমফোর্ট জোন, মানে একটা ব্যাংকে ব্যালেন্স রইলো, সুন্দর বাড়ি গাড়ি টাড়ি রইলো, এটা হচ্ছে কমফোর্ট জোন। আমরা প্রত্যেকেই কমফোর্ট জোনটা পেতে চাই কিন্তু পাই না। আমরা এমনও দেখি, যে বললাম যে সুখটা হচ্ছে মেন্টাল স্ট্যাটাস, ওই মেন্টাল স্ট্যাটাসটা কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন বা রেমেডি দেয় আমাদের। 9830693535, 9830693579 আপনারা যোগাযোগ করুন। আজকে হাতে সময় নিয়ে অনেক ধন্যবাদ রাজশ্রীকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।